ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 বাদ। সাথে আছি আমি তাসনুভা তন্নি। শুরুতেই জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আবারও আলোচনায় গণপরিষদ নির্বাচন। গতকাল পহেলা বৈশাখের দিন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন তারা ফ্যাসিস্ট হাসিনার বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের এজেন্ডা নিয়ে সামনে এগোচ্ছে। এছাড়া সরকারের কাছে বিচার ও সংস্কারের রোড ম্যাপ চেয়েছেন জানিয়ে তিনি আরও বলেছেন নববর্ষের হালখাতার মতো রাষ্ট্রেরও নবায়ন হোক। এদিকে জুলাই গণহত্যার প্রধান আসামি শেখ হাসিনার বিচার ও নির্বাচন কেন্দ্রিক সংস্কার বিএনপি চাইলেও গণপরিষদ নির্বাচনের বিপক্ষে বিএনপি, জামায়াত ইসলামী সহ অধিকাংশ দল। বিএনপি নেতারা মনে করছেন গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিক ও জুলাই ঘোষণাপত্র এগুলো সবই কেবল আগামী জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা। তবে এই অভিযোগ মানতে নারাজ এনসিপি। দলটির নেতারা বলছেন তাদের নির্বাচন পেছানোর কোনো ইচ্ছা নেই। সরকার প্রস্তুতি নিলে গণপরিষদ ও জাতীয় নির্বাচন দুটোই ডিসেম্বর বা জুন মাসে করা সম্ভব। এনসিপির এই বক্তব্যেও আপত্তি আছে বিএনপির। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মনে করেন এটা একটি জগা খিচুড়ি প্রস্তাব। গণপরিষদ ও জাতীয় নির্বাচন আদৌ কি একসাথে করা সম্ভব? বর্তমান প্রেক্ষাপটে গণপরিষদ নির্বাচনেরই বা প্রয়োজনীয়তা কতটুকু, এই ইস্যুতে অন্য দলগুলোর ভাবনা কি, এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, আছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এবং আছেন বাসুদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। রাজিকুজ্জামান রতন, গণপরিষদ নির্বাচন এবং জাতীয় নির্বাচন দুটো নিয়ে নানান রকম বিরোধ আমরা দেখেছি। বিশেষ করে এনসিপি, নতুন রাজনৈতিক দল, তারা শুরু থেকে এই দাবি করে আসছিল তারা গণপরিষদ নির্বাচনটি আগে চাইছে। নানান ইস্যুতে আমরা দেখেছি জামায়াত ইসলাম এবং এনসিপির দাবি দেওয়াগুলো অনেকটা মিলে গেলেও এই ইস্যুতে কিন্তু জামায়াত ইসলামীও বিপক্ষে অবস্থান করছে। বিএনপি ও বলতে চাইছে তারা কোনোভাবেই আগে গণপরিষদ নির্বাচন চায় না। এখন নতুন করে এনসিপি বলছে গণপরিষদ এবং জাতীয় নির্বাচন একসাথেই সম্ভব। বর্তমান প্রেক্ষাপটে আসলেই কি সম্ভব? ধন্যবাদ। নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার একটা অঙ্গ। নির্বাচন থাকলেই আবার গণতন্ত্র থাকবে এমন হয় না। যেমন আমরা 2014, 2018, 2024-এর নির্বাচন দেখেছি। নির্বাচন হলেই গণতন্ত্র হবে এর কোনো গ্যারান্টি নেই, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার জন্য নির্বাচন একটা প্রক্রিয়া বলি বা একটা পদ্ধতি বলি। এখন নির্বাচনের মধ্য দিয়ে জনমতের একটা প্রতিফলন হয়। নির্বাচনের মধ্য দিয়ে যদি শাসক গোষ্ঠী নির্বাচনকে নিজের মতো করে ব্যবহার করতে চায় তাহলে শাসকের ইচ্ছারও একটা বাস্তবায়ন ঘটে। ফলে নির্বাচনকালীন সরকার যিনি আছেন তার ইচ্ছার উপর নির্ভর করে নির্বাচনটা কেমন হবে। আমরা অনেক সময় মনে করি যে নির্বাচন কমিশন যদি একটু নিরপেক্ষ থাকেন, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন তাহলে তারা বোধহয় করতে পারেন। কিন্তু আমরা দেখেছি যে নির্বাচনের সময় যতগুলো ফ্যাক্টর কাজ করে তার মধ্যে যদি ধরি ভোটার, রাজনৈতিক দল, তার সঙ্গে প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন, এগুলো তো আছে, কিন্তু সবার উপরে কাজ করে কিন্তু নির্বাচনের সময় যে সরকার ক্ষমতা থাকবেন তার ভূমিকা কি, তার আকাঙ্ক্ষাটা কি। তার আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচনের ফল হতে আমরা বহুবার দেখেছি। ফলে আমরা এই জন্য মনে করি একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করতে গেলে একটা তত্ত্বাবধায়ক সরকারের মতন সরকার লাগবে। এটা করতে গেলে সংবিধানের একটা সংশোধনী দরকার, এবং সেই সংবিধান সংশোধনটা সেটা সমর্থিত হবে কোথায়? সেটা সমর্থিত হবে আবার পার্লামেন্টে। সেই পার্লামেন্টের জন্য কি লাগবে? এটার জন্য একটা নির্বাচন লাগবে। এই জন্য আমরা বলেছিলাম যে গণ অভ্যুত্থান হচ্ছে একটা নৈতিক স্বীকৃতি, একটা নৈতিক জাগরণ ঘটে গণমানুষের। তার মধ্য দিয়ে একটা চূড়ান্ত স্বেচ্ছাচারী সরকার বলি, ফ্যাসিবাদী সরকার বলি বা জনগণের বিপক্ষে সরকার বলি, যখন কোনোভাবে নির্বাচনের মধ্য দিয়ে তাকে সরানো যায় না তখন গণ অভ্যুত্থানের শক্তিতেই তাকে উৎখাত করতে হয়। আমরা এ পর্যন্ত 3টা এরকম গণ অভ্যুত্থান দেখেছি: 69-এর গণ অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থান এবং 2024-এর গণ অভ্যুত্থান। তো 69-এর গণ অভ্যুত্থানের পরে পরে কিন্তু নির্বাচন হয়েছে, 90-এর গণ অভ্যুত্থানের পরে নির্বাচন হয়েছে। কারণ গণ অভ্যুত্থানের যে নৈতিক জাগরণটা ঘটে, যে রাজনৈতিক শক্তির উন্মেষটা ঘটে, তারপরে আবার রাষ্ট্র পরিচালনার জন্য নিয়ম বিধি এগুলো লাগে। সেই নিয়ম বিধিটা তার কোথায় হবে? নিয়ম বিধি তো অ্যাকর্ডিং টু দ্য ডিজায়ার অফ এ পার্সন হতে পারে না। ব্যক্তির দ্বারা কোনো নিয়ম যদি হয় সেটা কিন্তু খুব অজান্তেই একটা স্বৈরাচারী মনন তৈরি করে দেয়। এই জন্য একটা পদ্ধতির কথা বলা হয়েছিল, সেই পদ্ধতিটা হবে একটা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে, পার্লামেন্টের মধ্য দিয়ে। সে কারণে আমরা বলি যে গণ অভ্যুত্থানের পরে একটা নির্বাচনের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের জনগণ যে ম্যান্ডেটটা দিয়েছিল সেটাকে আইনসঙ্গত বা সংবিধানসম্মত করতে হবে। সে কারণে একটা নির্বাচনের কথা বলা হচ্ছে।
এখন যদি বলে এটা একটা নির্বাচন, আর একটা নির্বাচন হচ্ছে কি গণপরিষদ নির্বাচন। গণপরিষদ নির্বাচনটা কেন প্রয়োজন হয়? গণপরিষদ নির্বাচন প্রয়োজন হয় যখন নতুন কোনো বিধি বিধান প্রবর্তন করতে হয়। যদি কন্টিনিউয়েশনের প্রশ্ন থাকে তাহলে নির্বাচন, আর যদি নতুন বিধিবিধান প্রবর্তন করতে হয় তাহলে গণপরিষদ নির্বাচন। এখন সেই গণপরিষদ নির্বাচনে তার সামনে নিয়ে আসতে হবে কী চাই আমরা গণপরিষদ নির্বাচনে যারা নির্বাচিত হবেন তাদের মাধ্যমে। সেটা কিন্তু দুই ধরনের চাওয়া। জনগণকে একই সঙ্গে দুটো নির্বাচনে ভোট দিতে বললে হয়তো তারা ভোট দেবেন, আমরা জনগণের প্রজ্ঞা তাদের সাথে কখনোই আমরা আন্ডারএস্টিমেট করি না, কিন্তু তারা তো একটা গত তিনটা নির্বাচন করতে না পারার কারণে তারা আসলে এই নির্বাচনটা কিভাবে করবেন এটা কিন্তু একটা দুটো নির্বাচনে একসাথে আসলে আদৌ বাংলাদেশের মানুষ অভ্যস্ত কিনা এটা হলো একটা দিক। 2 নম্বর হচ্ছে যিনি ক্ষমতায় আছেন এখন অন্তর্বর্তীকালীন সরকার, তার অন্তরের মধ্যে কি আছে এটা মানুষ জানে না, কিন্তু তিনি ক্ষমতায় থেকে যদি নির্বাচনটা করেন তাহলে কিন্তু মানুষের মধ্যে আবার এই প্রশ্নটা আসবে, এইটা গণপরিষদ নির্বাচন প্লাস জাতীয় সংসদ নির্বাচন এবং ক্ষমতায় যিনি আছেন তিনি তার ডিজায়ারটা কি, সব মিলিয়ে কিন্তু নির্বাচনের যে আমরা স্বচ্ছ অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলি সেই জায়গায় কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন। এই প্রশ্নটি আমি আব্দুল হান্নান মাসুদ আপনার কাছে করতে চাই। বিএনপি ইতিমধ্যে বলেছে আপনাদের এই যে দাবি আপনারা করছেন গণপরিষদ এবং জাতীয় নির্বাচন একসঙ্গেই সম্ভব, সেই সম্ভাবনাকে বিএনপি খুব স্পষ্টভাবে বিএনপির নেতা বলেছেন এটা কি জগা খিচুড়ি চাহিদা আপনাদের, সেটি কি আসলে সেদিকে কি আমরা হাঁটছি? কেনই বা আসলে আপনারা এই দুটো নির্বাচন একসাথে চাইছেন? আপনি কি মনে করছেন যে বাংলাদেশের সাধারণ জনগণ যারা সাধারণ ভোটার গ্রামগঞ্জে যারা বাস করছেন তৃণমূল পর্যায়ে তারা এই দুটো নির্বাচনে একসাথে ভোট দিতে চান কিংবা তারা আসলে পারবেন, তারা অভ্যস্ত হয়েছেন কি? এটা যদি আপনার খুঁজে বের করতে হয় তাহলে একটা গণভোট দিয়ে জিজ্ঞাসা করা দরকার গণপরিষদ চান নাকি চান না, নাকি না, তাহলে হয়তো আমি বলতে পারবো যে হচ্ছে আসলে গ্রামগঞ্জের মানুষজন চাচ্ছে নাকি চাচ্ছে। তাহলে আসলে এটা কি শুধু এনসিপির চাহিদা? এটাকে এনসিপির চাহিদা বলা যাবে না। আমি আজকে এখানে অনেকগুলো ইস্যু নিয়ে বিএনপির সাথে আমাদের দ্বিমত তৈরি হচ্ছে, সে অনেক আগ থেকেই আমরা সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি এবং এটার দিকগুলো আমরা বুঝতে পারছি। আমরা সেদিন যখন হচ্ছে রাষ্ট্রপতির অপসারণ চেয়েছিলাম, সেই রাষ্ট্রপতির অপসারণের মধ্য দিয়ে মোটামুটি এই আপনার আমলাতান্ত্রিক যে বিষয়গুলো ওগুলোর দিকেও হস্তক্ষেপ করা সম্ভব হতো সংস্কারের জন্য, কিন্তু রাষ্ট্রপতিকে যে কোনো কারণে বিএনপি চাইনি। বিএনপি মানে হচ্ছে কোনো ধরনের রিস্ক নিতে চাইনি আর কি, কোনো ধরনের মানে আওয়ামী লীগ গিয়েছে, এখন তো একমাত্র শক্তিশালী দল হিসেবে বিএনপি আছে, সুতরাং আমরা ক্ষমতায় চলে যাচ্ছে, আমাদের কী দরকার আর হচ্ছে এই যে সব বিষয়গুলা আবার মাঝে টেনে আনা। আমাদের বিএনপি কতটুকু সংস্কার চাই আমি জানি না। বিএনপি 31 দফা দিয়েছে সেই 2022 সালকে 21 সালে, এখন আজকে 2025 সালে এসে মনে হচ্ছে বিএনপি 31 দফা সংস্কার চাচ্ছে না, 31 দফার সংস্কার চাচ্ছে। কারণ আপনি অলরেডি দেখেছি যে হচ্ছে 31 দফার সংস্কার বলতে 31 দফার ভিতরেই ওই যে 31 দফার ভিতরে ছিল যে হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য চাচ্ছে, না হয় ফ্যাসিজম বেড়ে উঠবে। কিন্তু ওই ঐক্যমত কমিশনের যেটা জমা দিয়েছে সেখানে প্রধানমন্ত্রীর ক্ষমতা কোনো মতে কমানোর পক্ষে বিএনপি না একেবারে। আবার হচ্ছে রাষ্ট্রপতি এবং আরও অনেকগুলো বিষয়, নির্বাচন কমিশনকে শক্তিশালী করা সহ অনেকগুলো বিষয়ে বিএনপি দেখা যাচ্ছে এখন আর একমত না, যেটা তাদের 31 দফার ভিতরেই আছে, কিন্তু ঐক্যমত কমিশনে নাই। কারণ এখন নিশ্চিত হয়ে গেছে যে হচ্ছে আমরাই সবচেয়ে বড় দল, আমরা তো এখন ক্ষমতায় যাচ্ছি, সুতরাং আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমাদের ক্ষমতার মস্তকটা টলমল হয়ে যেতে পারে পরবর্তীতে যদি এই সংস্কারগুলো করে যদি যাই। তো আমরা ভয় পাচ্ছি এটাকেই, কারণ হচ্ছে আমরা তো দীর্ঘ সময় ধরে বাংলাদেশের ইতিহাস দেখে আসতেছি, আমাদেরকে 24-এ এসে আমাদেরকে রক্ত দিয়ে আবার লড়াই করে আমাদেরকে কেন শেখ হাসিনার পতন ঘটাতে হলো, কেন 1996 সালেও রক্ত ঝরাতে হলো নির্বাচনকে কেন্দ্র করে, 2006-এও কেন রক্ত ঝরাতে হলো। আমরা দেখেছি যেই ক্ষমতায় যাই সেই ক্ষমতায় টিকে থাকার জন্য যত কিছু করা দরকার সেগুলো করার চেষ্টা করে। যার কারণে আমাদের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, কিন্তু আমি জানি না আমরা কি ক্ষমতায় গিয়েছি কিনা যে আমাদের বিরুদ্ধে এত অভিযোগ। তাহলে ঠিক আছে, আমরা তো চাচ্ছি যে এটা পরিবর্তন হোক, আমরা চাচ্ছি যে হচ্ছে আমরাও যদি কখনো ক্ষমতায় যাই যেন হচ্ছে একচ্ছত্র ক্ষমতা আমাদের হাতে না থাকে, আমরা সেটা চাচ্ছি। এটা তো বিএনপিরও চাওয়ার কথা, কারণ আপনার প্রায় 55 বছর ধরে যেই রাষ্ট্র ব্যবস্থা চলে আসছে সেই রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব হয়নি। সেটা 90-এর গণঅভ্যুত্থানের পরও দিতে পারে নাই, সেটা 24-এর গণঅভ্যুত্থানের পরে হবে কিনা সেটা নিয়ে এখন সন্দেহ সৃষ্টি হয়েছে। এই সন্দেহ কেন 90-এর পরে এটা সমাধান হয়ে যায় নাই, 24-এ এসে কেন হচ্ছে এটার জন্য আবার লড়াই করতে হয়েছে? মেন কারণটাই হচ্ছে এই যে দলীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া রাষ্ট্রীয় স্বার্থের বাইরে। রাষ্ট্রীয় স্বার্থকে তখন হচ্ছে আপনার অবমূল্যায়ন করা হয়।
আপনার আমরা যখন বলছি যে হচ্ছে আমরা চাচ্ছি সংস্কার ও বিচার রোডম্যাপের কথা, যখন আমরা বলছি তখন শুধু নির্বাচনের রোডম্যাপের কথা বলে। সংস্কার এবং বিচার রোডম্যাপ সহ নির্বাচনের রোডম্যাপ হোক, আমরা তো সেটাই চাই, একসাথে আসি, একই কথা হয়ে যাক, সমস্যা তো নেই। আমরা তো স্পষ্টতই বলি যে আমাদের কয়েকটা মৌলিক বিষয়ের সংস্কার এবং হচ্ছে বিচার নিশ্চিত করেই তারপর নির্বাচনের দিকে আগাতে হবে। সেটা কালকে হলে কালকে নির্বাচন, আজকে আপনি যদি বিচার নিশ্চিত করা মানে কি বিচার প্রক্রিয়া পুরো শেষ করে আপনারা নির্বাচন চাইছেন? পুরো শেষ তো আপনি 100% শেষ করতে পারবেন না, কিন্তু আপনি কিভাবে আপনি যারা হচ্ছে আমাদের ভাইদেরকে যারা 14, 18, 24-এ নির্বাচন করতে দেয় নাই, কেন্দ্রে যেতে দেয় নাই, একপাক্ষিক নির্বাচন করেছে, আপনি তাদের সেই 14, 18, 24-এর নির্বাচনের কোনো নির্বাচনে যারা জোরপূর্বক ক্ষমতা দখল করেছে, যারা পরবর্তীতে চেয়ারম্যান হয়েছে, যারা পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান হয়েছে, এইভাবে কেন্দ্র দখল করে, ভোট দখল করে, তাদের কোনো একটা পরিণতি না দেখে তাদেরকে নিয়েই আরেকটা ইলেকশনের দিকে যাচ্ছেন, এটা সমাধান কোথায়? আজিজুল বারী হেলাল, বিএনপি কোন ধরনের রিস্ক এই মুহূর্তে নিতে চায় না এবং সে কারণে আসলে গণপরিষদ কিংবা জাতীয় নির্বাচন যে একসাথে সম্ভব সেটাকে আপনারা জগা খিচুড়ি বক্তব্য বলেছেন, এবং আপনারা আসলে কিসের ভয় পাচ্ছেন, কোন রিস্ক কেন নিতে চাইছেন না? দীর্ঘদিন তো আপনারা ক্ষমতার বাইরে ছিলেন। এইটা হান্নান মাসুদের বক্তব্য, ওর বক্তব্য আমি কন্টেস্ট করতে চাচ্ছি না। আমি যে বক্তব্যটা দিতে চাচ্ছি যে দেখেন, গণপরিষদের প্রয়োজনীয়তা কখন দেখা দেয় পলিটিক্যাল সায়েন্সে বা পলিটিক্যাল আপনার রিচুয়ালে, কখন গণপরিষদের প্রয়োজন দেখা দেয়? যখন একটি দেশ স্বাধীন হয়, সেই দেশের মৌলিক কতগুলো নীতি প্রণয়নের প্রয়োজন হয় দেশ পরিচালনার স্বার্থে, তখন সংবিধান রচনা করতে হয়। 47 সালের দেশ বিভাগের পর যেমন পাকিস্তানের সংবিধান রচনা করতে হয়েছিল, 71 সালের বাংলাদেশ স্বাধীনের পরে যেমন আমাদের সংবিধান রচনা করতে হয়েছিল। এখন কি আমরা নতুন করে দেশ স্বাধীন করলাম যে আমাদের আবার নতুন একটি সংবিধানের প্রয়োজন হয়েছে? আরেকটি কথা, যদি এটা আপনাকে বিপ্লব করতে পারতেন তাহলে আপনি বিপ্লবী সরকার একটা নতুন সংবিধানের তৈরি করার একটা কনভেনশন সারা পৃথিবীতে রয়েছে। কিন্তু একটা দেশে একটা ধারাবাহিক সরকার যখন থাকে, তখন যদি একটা অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তিত হয়, তার মানে যে আগের সংবিধান আপনার রহিত হয়ে গেল বা আগের সংবিধান ধ্বংস হয়ে গেল, এটা না। কিন্তু সুতরাং নতুন কোনো দেশ যখন স্বাধীন হয়, তখন নতুন করে একটি সংবিধান রচনা করতে হয়। আমাদের দেশ 71-এ স্বাধীন হয়েছে, 24 এবং 90-তে আমরা ফ্যাসিস্ট এবং স্বৈরাচার পালাক্রমে বিতাড়িত করেছি। সুতরাং এবং এই 53 বছরে আমাদের যে 71 যে সংবিধানটা তৈরি হয়েছে, তার বিভিন্ন আপনার পরিবর্তন, অ্যামেন্ডমেন্ট হয়েছে। প্রত্যেকবার অ্যামেন্ডমেন্ট হয়েছে মানে নতুন করে একটা সংবিধান তৈরি হয়েছে, তাই না? এখন যদি আপনি বলেন টোটাল রিসেট বাটনে চাপ দিবেন, অর্থাৎ সব কিছু ভুলে গিয়ে নতুন করে সংবিধান লিখবেন, এটা কিন্তু পলিটিক্যাল সায়েন্সে বা রাজনৈতিক রিচুয়ালে আমি একটু বলি অনুযায়ী সংবিধানকে পরিবর্তন কাটাছেড়াও তো করে, এটাই নিয়ম, তাদের প্রয়োজন না, জনগণের প্রয়োজনে। আপনি এখন আমাদের যে 5th অ্যামেন্ডমেন্ট হয়েছে, 6th অ্যামেন্ডমেন্ট, 7th অ্যামেন্ডমেন্ট, 8th অ্যামেন্ডমেন্ট, 13th অ্যামেন্ডমেন্ট, যত অ্যামেন্ডমেন্টগুলো হয়েছে, সরকার মনে করেছে অ্যামেন্ডমেন্ট করেছে, জনগণ কখনো মেনেছে, কখনো মানেনি, কিন্তু পরে আবার সেই অ্যামেন্ডমেন্টের পাল্টা আরেকটি হয়েছে না? এইভাবেই পৃথিবীর ইতিহাসে সংবিধানগুলো চলে আসে। নতুন একটা দেশ যদি স্বাধীনতা, আজকে যদি বাংলাদেশ আপনার কোথা থেকে বের হয়ে একটা নতুন রাষ্ট্র তৈরি করতো, তাহলে একটা সংবিধানের প্রয়োজন হতো। আরেকটি কথা, যে এই গণপরিষদে উদ্দেশ্য কি? গণপরিষদের উদ্দেশ্য হলো সংবিধান রচনা করা। এই তো একটা অধিবেশন বা 2টা অধিবেশনে আপনার শেষ। এখন এই সংবিধান রচনার দায়িত্ব শুধুই কি রাজনীতিবিদদের? আপনার বলছে যে গণপরিষদ এবং পার্লামেন্ট একসাথে হবে। এখন গণপরিষদের যারা মেম্বার পার্লামেন্টের যারা মেম্বার, তারাই গণপরিষদের মেম্বার হবে। অথবা গণপরিষদে আপনি যে আমাদের পার্লামেন্টে 300 সিট, তাহলে গণপরিষদের 300 জন হবে। তার মানে কি শুধু রাজনীতিবিদরা কিন্তু সংবিধান রচনা করে না, এখানে সমাজের অন্যান্য যে অংশ, প্রফেশনালসরা আছে, আপনার ইন্টেলেকচুয়াল সোসাইটি আছে এবং খেটে খাওয়া মানুষ, যাই বলেন, একটা গণপরিষদের 300 কেন, আমাদের তো 300 আসন, এখানে 900, 1000 লোক আপনার ইনক্লুড হতে পারে। যেহেতু সংবিধান রচনা করা শুধুমাত্র রাজনীতিবিদরা করলে আপনি একটা 500 একটা রাজনীতিবিদদের ভিউজটা নিলেন, কিন্তু অন্য প্রফেশন, আপনারা যারা টেলিভিশনে কাজ করেন, গণমাধ্যমে কাজ করেন, যারা শিক্ষকতা করেন, যারা ইন্টেলেকচুয়াল সোসাইটিতে আছেন, যারা বিভিন্ন আপনার
পেশাজীবী সংগঠন, তারাও কিন্তু এই গণপরিষদে তাদের মতামত দিতে পারে যে কিভাবে সংবিধানটা রচনা হবে। সুতরাং গণপরিষদ এবং সংসদ, জাতীয় নির্বাচন একসাথে হবে, যেটা জগাখিচুড়ি কথা না। মানে পলিটিক্যাল যত নর্মস আছে, পলিটিক্যাল যত রিচুয়ালস আছে, পলিটিক্যাল যত সায়েন্সের যত থিওরি আছে, সব কিছুকে তোয়াক্কা না করে আপনি এমন একটা কথা বলছেন। কি জন্য বলছেন? আমরা এই জন্য বলছি যে আপনি যে একটি শ্রেণীকে, একটি গোষ্ঠীকে আপনি সংগঠিত হবার, শক্তি সঞ্চয় করবার জন্য স্পেস দিতে চান। যেমন আমি বলি, দেখেন, সংস্কারের কথা, বিচারের কথা, স্থানীয় সরকার নির্বাচনের কথা, যত ন্যারেটিভ তোলা হয়েছে সব ন্যারেটিভ কিন্তু একে একে রিজলভ হয়েছে। এই ঐক্যমত কমিশন যে 166 দফা আমাদের কাছে স্প্রেডশিট দিয়েছে, আমরা 80% ঐক্যমত পোষণ করলাম। যখন দেখছেন সব কিছু রিজলভ, তারপরে আবার নতুন নতুন বয়ান তৈরি করছেন। সুতরাং বুঝতে দেরি থাকে না যে আপনি কোনো একটা বিশেষ গোষ্ঠীকে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা বিশেষ কোনো গোষ্ঠীকে একটা স্পেস তৈরি করতেছেন শক্তি সঞ্চয় করবার জন্য। যদি আপনার সংস্কার করার আন্তরিকতা থাকতোই, তাহলে গত 9 মাসে আপনি কি এমন সংস্কার, কোনো কিছুই তো করলেন না। সব কিছু আপনি ধোঁয়াশা রেখে শুধু আপনি কথার ফুলঝুরিতে কথামালায় চলে যাচ্ছেন। আপনি তো সংস্কার করছেন না। আজকে গত 9 মাসে কিছু করেছেন? শুধু কথাই বলেছেন। অর্থাৎ বুঝতে বাকি থাকে না যে আপনি কোনো একটা ব্যক্তিকে একটা স্পেস দিয়ে শক্তি সঞ্চয় করে, এই জায়গাটিতে আমি আসতে চাই। তবে যে কোনো কিছু না করে আসলে গণপরিষদ নির্বাচন চাইছে এনসিপি, সেটি নিয়ে আসলে আমরা একটু বিশ্লেষণ করতে চাই। কোনো কিছুরই কি আসলে এনসিপি তোয়াক্কা করছে না? গণপরিষদ নির্বাচনে বা এই মুহূর্তে কেন প্রয়োজন হলো, খুব সাধারণ জনগণ যারা আছেন তারা আসলে গণপরিষদ নির্বাচন কতখানি বোঝেন, এটার প্রয়োজনীয়তা কতটুকু, সেটি কতখানি বোঝেন, সেই প্রশ্ন উত্তর খোঁজার চেষ্টা করবো। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আর একবার আমন্ত্রণ জিপি ইস্পাত নিবেদিত রাজকাহনে। রাজিকুজ্জামান রতন, কোনো কিছুর তোয়াক্কা না করে গণপরিষদ নির্বাচন চাইছে এনসিপি, সেই অভিযোগের কথা আমরা শুনছিলাম, আজিজুল বারী হেলাল বলছিলেন। আবার সেখানে এই প্রশ্নটাও তো আসলে আসে, গণপরিষদ নির্বাচন বাংলাদেশের একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত বা একদম সাধারণ যে খেটে খাওয়া মানুষ, তিনি বোঝেন কিনা, তিনি চাইছেন কিনা, তবেই তো আসলে দুটো নির্বাচন একসাথে হবে। আমি প্রশ্নটা সেভাবে করতে চাই না। একটা রাজনৈতিক দল তো তার মতো চাইতেই পারে, হ্যাঁ, সেটা এনসিপি তার মতো করে চাইতে পারে, বিএনপি তার মতো করে চাইতে পারে, আমরা বাসদ আমাদের মতো করে আমরা চাইতে পারি। এটা নিয়ে আবার জনগণের মধ্যেই তো আমরা যাবো, তাই না? রাজনৈতিক দল যা চাই সবটাই জনগণ মেনে নেবে তা না, আবার জনগণ যা চায় সব অনুযায়ী আবার রাজনৈতিক দল করবে, কাজ করবে তা না। এখানেই রাজনৈতিক দলের সঙ্গে সাধারণ মানুষের কখনো সম্পর্ক থাকে, কখনো সমন্বয় থাকে, কখনো সংঘাতও তৈরি হয়। এটাই তো একটা রাজনীতি চর্চা হয়। কারণ এখানে তো সমাবেশ করতে হয়, কর্মী সভা করতে হয়, মিছিল করতে হয়, যে মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতাটা গড়ে তুলবার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে গণপরিষদ নির্বাচন করে আমি কী চাই, কী করতে চাই, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে যে আমরা এই যে একটা অন্তর্বর্তীকালীন সরকার এখন আছে, এই সরকার একটা প্রক্রিয়া এসেছে, এই সরকার ক্ষমতাটা হস্তান্তর করবে কীভাবে? বাংলাদেশে এ পর্যন্ত ক্ষমতা হস্তান্তরের 3টা পদ্ধতি আছে। একটা হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর, একটা হচ্ছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর, আর হচ্ছে সেনাবাহিনীর কুর মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর। তাহলে এখন যদি এই সরকারকে তো কোথাও না কোথাও ক্ষমতা তো ছাড়তে হবে, তো তিনি কীভাবে ছাড়বেন? আমরা মনে করি সবচেয়ে সম্মানজনক পথ হচ্ছে এবং শান্তিপূর্ণ পথ হচ্ছে অভ্যুত্থানের পরে একটা নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা। এই সরকার কতখানি এগিয়েছে এখনো পর্যন্ত? এইটাই নিয়েই এখন প্রশ্ন উঠছে যে সরকারের যিনি প্রধান তিনি কিন্তু বলছেন ডিসেম্বরে নির্বাচন হবে, তিনি কখনো বলছেন যে জুনে হবে। ছোট মানে প্যাকেজ করেছেন, ছোট প্যাকেজ যদি আপনি নেন তাহলে ডিসেম্বর, আর যদি বড় প্যাকেজ নেন তাহলে আপনার জুনে। কিন্তু তিনি বলছেন যা, আবার তার আশেপাশে যারা আছেন তারা আবার যেভাবে বলছেন, এটা নিয়ে মানুষ বলছে তাহলে তো কথার মধ্যে খুব মিল পাচ্ছি না। কারণ অনেক সময় বলে না যে রাজা যত বলে পারিষদ বলে তার শতগুণ, এইরকম প্রশ্ন তখন তৈরি হয়েছে। তাহলে কোনটা আসলে ডিজায়ার অফ দ্য গভর্নমেন্ট, সেটা নিয়ে একটা, তার মানে আসলে গণপরিষদ নির্বাচন এবং জাতীয় নির্বাচন আদৌ একসাথে হবে নাকি কোনটি আগে হবে? আমরা না আগে হওয়া পরে হওয়ার প্রশ্নটা পরে। প্রথমত প্রয়োজনটা কি? আমার যদি প্রয়োজন হলে যদি এরকম হয় যে জনগণের প্রয়োজন, দেশের প্রয়োজন এবং রাষ্ট্রের প্রয়োজনে এইরকম বিষয়, যেমন ধরুন হেলাল ভাই যে সংবিধানের কথা বলেছেন, পাকিস্তান রাষ্ট্র হয়েছে 47 সালে, পাকিস্তানের সংবিধান হয়েছে 1956 সালে, 9 বছর লেগেছিল সংবিধান তৈরি করতে। ভারতের সংবিধান তৈরি করতে 3.5 বছর লেগেছিল। আবার ধরুন আমেরিকান নামক রাষ্ট্রটা, সেই রাষ্ট্রে প্রায় 237 বছর ধরে এক সংবিধান দিয়ে চলছে। এর মধ্যে কত পরিবর্তন হয়ে গেল, কিন্তু তারা একটা সংবিধান, এখানে 27টা সংশোধনী তারা করেছে।
আবার ধরুন ইংল্যান্ড, তার কোনো লিখিত সংবিধানই নাই, তার একটা কনভেনশন এবং কনসেনসাস দিয়ে তারা এটা চলছে। আবার ফ্রান্সে দেখুন 1789 সালে ফরাসি বিপ্লব হলো, বিপ্লবের কিছুদিন পরে বিপ্লবের যারা নেতৃত্বে ছিলেন তারা নিজেদের মধ্যে অন্তর্কোন্দল অন্তর্দ্বন্দ্বে প্রায় সবাই মারা গেলেন। মারা যাওয়ার পরে আবার ফিরেন আবার রাজতন্ত্র, এবং রাজতন্ত্র ফিরে আসার পরে সেই রাজতন্ত্রকে আবার দ্বিতীয়বার চেঞ্জ করতে গিয়ে 1842 সালের দিকে সেখানে কিন্তু সেকেন্ড রিপাবলিকের প্রশ্ন এসেছিল। আমাদের এখানে যখন সেকেন্ড রিপাবলিকের প্রশ্নটা আসছিল তখন কিন্তু আমরাও এটা বলেছিলাম সেকেন্ড রিপাবলিক হয়েছিল ফ্রান্সে, তার হিস্টোরিক্যাল এভিডেন্সগুলো কি এবং ওখান থেকে আমাদের লার্নিংটা কি। তাহলে আমাদের এখানে কি ঘটনাটা এরকম ঘটেছে? আমি একটু আব্দুল হান্নান মাসুদ আপনার কাছে আসতে চাই। বিএনপি নেতারা আপনারা যে দাবি করছেন সেটি গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিক, জুলাই ঘোষণাপত্র সবকিছুই এক জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে এবং সেটা হচ্ছে এগুলো সবকিছুই আগামী জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা, এবং কোনো না কোনোভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদেরকে সুযোগ করে দিতে চাইছে, আপনাদের দল গোছানোর সময় করে দিতে চাচ্ছে, এবং সে কারণেই আসলে আপনারা যেই দাবি করছেন সেই দাবিকেই তারা নির্বাচন পিছিয়ে দেবার এক ধরনের ষড়যন্ত্র হিসেবে দেখার চেষ্টা করছেন। কি বলতে চান? না, বিএনপি তো সব কিছুতেই ষড়যন্ত্র দেখতেছে, যেটা আগে আওয়ামী লীগ দেখতো আর কি। সব কিছুতেই আওয়ামী লীগ বলতো নির্বাচন বানচালা ষড়যন্ত্র, এখন একই ধরনের বিষয়। আসলে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেদিন হচ্ছে প্রধান উপদেষ্টা করা হয়, অনির্বাচিত বলতে অনেকগুলো কথা বলা হয়তো, সেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া এই দেশের মানুষ কাউকে মেনে নিত না। অনেক জনের নাম প্রস্তাব করছিল, না সেটা পরে মেনে নিছে, বাট প্রস্তাবনায় আমি বলছি অনেক নাম প্রস্তাব এসেছে। এই দেশের মানুষ তখন হচ্ছে যখন সবাই বুঝতে পারছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া কেউ কাউকে মেনে নিবে না, তখন সবাই তাদের সেই প্রস্তাবের জায়গা থেকে ফিরে এসেছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের বাইরে এই দেশের মানুষ কাউকে সমর্থন দিতে রাজি ছিল না, যেটা আমাদের মধ্য দিয়ে মানে আমাদের মুখ দিয়ে প্রথম বের হয়েছিল। এর আগে সেনানিবাসে একটা প্রস্তাবনা এসেছে, বঙ্গভবনের বৈঠকে একটা প্রস্তাবনা এসেছে, এরকম কয়েকটা প্রস্তাবনা ছিল, এটা আপনারাও জানেন। বিষয়টা হচ্ছে শুধুমাত্র ফ্রান্সের কথা বললেই হয় না, সাউথ কোরিয়াতে 5টা রিপাবলিক আছে। আমরা বাংলাদেশে আজকে এই জায়গায় এসে আমরা সব কিছুর পিছনে যদি ষড়যন্ত্র দেখেন তাহলে খুবই সমস্যা। সব কিছুর পিছনে ষড়যন্ত্র দেখলে সমাধান কিচ্ছু আসবে না, সমাধানে আসতে হবে। সমাধানের মধ্যে আমরা তো বলছি আমরা পরিবর্তন চাচ্ছি, এই পরিবর্তন কথা আমরা বলে যাব। আপনারা বারবার না করতে পারেন, হয়তো এই বছর করবেন না, পরের বছর না, তার পরের বছর। আমাদের যেটা বলা সেটা আমরা বারবার বলে যাব, কারণ আমরা মনে করছি আমাদের এই প্রজন্ম যে হচ্ছে আমাদেরকে যেই 24-এ যেই মুখোমুখি হতে চাই যে আমরা কোনো কিছু কেয়ার করি না, বলছে না কোনো কিছু কেয়ার করবো না। আমরা যেদিন হচ্ছে আপনার ইয়ের কথা বলছিলাম, আমরা যেদিন হচ্ছে আমাদের ঘোষণাপত্রের কথা বলছিলাম যে ঘোষণাপত্র দিব আমরা 31শে ডিসেম্বর, তার আগে 2 দিন আগে আমরা যেদিন ঘোষণা দিয়েছি 31শে ডিসেম্বর আমরা ঘোষণাপত্র ঘোষণা করব শহীদ মিনার থেকে, তখন গিয়ে একজন ব্যক্তিত্ব গিয়ে বলছিলেন যে হচ্ছে ছাত্ররা তো যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। আমাদের ঘোষণাটাকেও যুদ্ধ ঘোষণার মতো মনে হয়েছে কারো কারো কাছে। তারপরে আমাদেরকে বলা হয়েছে যে হচ্ছে হ্যাঁ ঘোষণাপত্র আমরা সকলে মিলে দিব। প্রধান উপদেষ্টা সকলের কথা নিয়ে অভিমত নিয়ে নিজে দায়িত্ব নিয়েছেন। তারপরে বিভিন্ন কয়েকটি মিটিং হলো, আমিও কয়েকটা মিটিংয়ে ছিলাম, সেখান থেকে সিদ্ধান্ত হলো যে সকল দল একটা নির্দিষ্ট তারিখের মধ্যে তাদের ঘোষণাপত্রে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিগুলো তুলে ধরে একটা কপি জমা দেবে। আজ পর্যন্ত বড় দলটা দেয়নি, বাকি সবাই দিয়েছে মোটামুটি, ঘোষণাপত্র আটকে আছে। কথা দিয়েও কথা না রাখার যে চর্চাটা সেটা আমরা বারবার লক্ষ্য করতেছি, এবং আমরা চাচ্ছি সংস্কার। সেই সংস্কারের জন্য আমরা মনে করি যে সংবিধান আছে, আলটিমেটলি এই সংবিধানটা তো 17 বার কাটাছাড়া করেছেনই। কখনো কি আমাদেরকে নিরাপদ বাংলাদেশ উপহার দিতে পেরেছেন, গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিতে পেরেছেন? আমি সেই জায়গা থেকে আমি বলছি সেই সংবিধানটা বারবার কাটাছাড়া না করে যেটা আমাদেরকে ট্রমাটিক পজিশনে নিয়ে গেছে আপনি সেটাকে নতুন ভাবে লিখেন, আপনারা সবাই লিখেন, সবাই মিলে আসি। এই জায়গায় সেই শব্দটা ব্যবহার করে প্রশ্নটা আপনার কাছে করতে চাই। প্যাকেজ আকারে হচ্ছে ডিসেম্বর হলে একরকম প্যাকেজ, সংস্কার পর্যন্ত যদি সেটা সংস্কারের কি প্রক্রিয়া আছে আপনারা আসলে যে ধরনের প্রক্রিয়া চাইছেন তাতে করে কি আসলে বিশাল প্যাকেজ লাগবে অন্তর্বর্তী সরকার? না, আমরা বিশাল প্যাকেজের কথা বলছি না, আমরা কয়েকটা মৌলিক বিষয় বলছি। আমাদের কাছে 4টা বিষয়, 4টা বিষয়ের মধ্যে প্রথমত হচ্ছে আমরা সংস্কারের কথা বলতেছি। নির্দিষ্ট কিছু মৌলিক বিষয় আছে, যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা, যেটা ওনাদের ভাষ্যমত হচ্ছে নির্বাচন সংসদ ছাড়া সম্ভব না। তো
সংসদ ছাড়া সম্ভব না হলে সংসদে গিয়ে যে প্রধানমন্ত্রী একচ্ছত্র ক্ষমতা হোল্ড করবে না, সে যে চাইবে না, এটা নিশ্চয়তাটা কোথায়। এরপরে বলছে আরো দুইটা পয়েন্ট বলতে দিতে হবে, আমার 4টা পয়েন্টই। আমরা বিচারের কথা বলছি, বিচার এখানে কয়েকটি বিষয় আছে। বিচার হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার চাচ্ছি আমরা, একই সাথে 14, 18, 24-এর যেই যারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে তাদের বিচার চাচ্ছে, এবং হচ্ছে গুম খুনের সাথে জড়িতদের বিচার চাচ্ছে। আমরা 16 বছরের বিচারটা চাচ্ছি, এই বিচারটা একটা প্রক্রিয়া দিন গিয়ে এদের সাথে আমরা আরেকটা ইলেকশনে যেতে পারি না। আপনাকে আমি বলি, ডক্টর ইউনূস যখন 111-এর সময়, 111-এর আগে 2004 সালে মনে হয় একটা দল গঠন করলেন না, তখন কিন্তু বিএনপি প্রথম তাকে স্বাগত জানিয়েছিল রাজনীতিতে আসবার জন্য, তাই না? এবারও যখন ডক্টর ইউনূস আপনার গণ অভ্যুত্থানের পরে যে যারা সরকার রচনা করলো সেই কোর কমিটিতে হান্নান মাসুদ ছিল কিনা আমি জানি না, আমি তো অন্তত ছিলাম না। আমি যেটা বলছি যে বিএনপি যদি ডক্টর ইউনূসকে তখন গ্রহণ না করতো তাহলে কি সম্ভব? ইউনূস সাহেব নিজেই কি আসতেন? অর্থাৎ এইগুলো হলো পলিটিক্যাল এক্সাজারেশন, এটা আর কিছু না। ডক্টর ইউনূস ওয়েল অ্যাকসেপ্টেড, সবাই তাকে অ্যাকসেপ্ট করছিল। প্রশ্ন হলো রতন ভাই যেটা বলেছে যে সরকার বলে এক, পারিষদ বলে তার উল্টো। কিছুদিন 2 দিন আগে ডক্টর ইউনূস 2 দিন আগেই তো বললো যে ডিসেম্বর মাসে নির্বাচন করার জন্য তাগিদ দিল। সবাই টেলিভিশনে সব হেডলাইন, আমরা পত্রিকায় দেখলাম 2 দিন আগে টেলিভিশন হেডলাইন করলো ডিসেম্বরে নির্বাচন কমিশনকে তাগিদ দিল। সাথে সাথে আমি দেখলাম ওই যে রতন ভাই যেটা বললো, পারিষদ বর্গ বললো যে ডক্টর ইউনূস এটা বলেনি, প্রেস উইং থেকে বলা হলো এটা বলেনি, এই নিউজটা কার্টেল করা হলো। সুতরাং ওই তিনি কি ক্ষমতা ছাড়বেন নাকি তিনি ক্ষমতায় থাকবেন, এইটা নির্ভর করছে কি ডক্টর ইউনূসের পরে না তার পারিষদ বর্গের পরে। ওই যে রতন ভাই বলছেন না, তিনি যা বলেন পারিষদ বর্গ বলেন উল্টোটা। আরেকটা কথা যে আপনার প্রেস উইং কিন্তু এটা বলেছে যে ডক্টর ইউনূস এই কথাটা বলেনি, আপনার ভুল দিচ্ছেন। ডক্টর ইউনূস যে বলছে সব টেলিভিশন দেখাচ্ছে, কিন্তু প্রেস উইং তাকে উল্টো বলেছেন তিনি ক্ষমতায় থেকে যেতে চান। তিনি তো স্পষ্টভাবে জানিয়েছেন তিনি রাজনীতি সেই অর্থে সরাসরি ভাবে করতে চান না, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও তিনি বলেছেন। সেটা বলুক, কিন্তু তার যে কথাগুলো আপনি দেখেন, ও একটা কথা বললো যে ক্ষমতার ভারসাম্য, এই ভারসাম্যের কথা কারা প্রথম বললো আপনি বলেন? বিএনপি তো প্রথম বললো যে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের সাথে ক্ষমতার যে ভারসাম্যের আমরা একটা সুনির্দিষ্ট লিটারেচারও জমা দিয়েছি। আমরা বিএনপি প্রথম, যখন স্বৈরাচারের যুগে স্বৈরাচারের সাথে কেউ কোনো কথাই বলতে পারছে, তখন বিএনপি সে রক্তচক্ষুকে উপেক্ষা করে 2016 সালে ভিশন 2030-তেও ক্ষমতার ভারসাম্যের কথা বলেছি, আমাদের 27 দফায় বলেছি, আবার সমস্ত ঐক্যবদ্ধ যে সেখানেও ক্ষমতার ভারসাম্য। উপরাষ্ট্রপতির কথা কি আমরাই তো প্রথম বললাম, উপপ্রধানমন্ত্রী আমরাই তো প্রথম বললাম, ডেপুটি স্পিকার প্রথম তো আমরাই বললাম। আজকে আপনারা যারা বলছেন কিন্তু কিছু কি করলেন? আপনি বলছেন যে হত্যার বিচার চাই না, এমন কোন লোক বাংলাদেশে আছে যে এই গণহত্যার আসামির বিচার চাই না? আপনি হত্যার বিচার চাইবেন, আমরাও চাই, আমরা সবার আগেই চেয়েছি। আপনি হত্যার বিচার চাইবেন, আবার এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে আপনি রিহ্যাবিলিটেশন করবেন তৃণমূল পর্যায়ে, এটা তো সবিরোধী কথা। তারপরে বলছি বিরতির সময় হয়েছে, এই যে আসলে আমরা নির্বাচন কেন্দ্রিক নানান রকম আসলে দূরত্ব সৃষ্টি হচ্ছে বড় রাজনৈতিক দলগুলোর সাথে অন্যান্য রাজনৈতিক দলের, সেখানে আসলে নির্বাচন করলে ক্ষতি কি? নির্বাচনে তো আপনারাও জয়ী হতে পারেন, বিএনপি নাও জয়ী হতে পারে, অন্য যে কোনো ছোট রাজনৈতিক দলও জয়ী হতে পারে, বলা তো যায় না, আসলে সেটি জনগণের ইচ্ছার উপর নির্ভর করছে। তাহলে আসলে দ্রুত নির্বাচন চাইলে বা নির্বাচনের পথে এগুলো আসলে আপনাদের বাধা কোথায় বা আপনাদের দ্বিমতটা আসলে কোথায়, সেই জায়গাটিতে আমি আসতে চাই। একটি বিরতি নিয়েছে, ফিরবো জি25 পাথবিদিত রাজকাহন থেকে। এই পর্যায়ে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। জি25 পাথবিদিত রাজকাহন দেখছেন। রাজিকুজ্জামান রতন, যদি সব শেষ আসলে আমাদের চিন্তা জনগণকে ঘিরেই থাকে, তাহলে আসলে অনেকেই বলার চেষ্টা করছেন নির্বাচন দিয়ে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করলে ক্ষতি কি? সেই প্রশ্নটিও যেমন আসলে একেবারে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই, তেমনি আলী রিয়াজ বলেছেন আলোচনার মাধ্যমে জাতীয় সনদ তৈরি করা যাবে এবং এর মধ্য দিয়ে আসলে যে মতপার্থক্য তৈরি হচ্ছে বড় রাজনৈতিক দলগুলোর সাথে অন্যান্য রাজনৈতিক দলের, সেই মতপার্থক্যকেও আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো। সেই সম্ভাবনা, সুযোগ কতখানি আমাদের সামনে আছে? সুযোগ পড়ে, এখন দুর্যোগ যে মানুষের কাঁধের উপর চেপে বসে আছে এটা নিয়ে কি কথা বলবো? ধরুন এই যে হঠাৎ করে তেলের দাম, ব্যবসায়ীরা চাইলেন দাম বাড়াবেন, সরকার সিদ্ধান্ত দেওয়ার আগে বাজারে দামটা বেড়ে গেল। আচ্ছা, কত এই দীর্ঘ সময়টাতে আমরা তেলের দাম, গ্যাসের দাম এগুলো বাড়ানোর কি প্রয়োজন ছিল কিনা সেই বিতর্কটা করেছি। এবার দেখুন
IMF-এর শর্ত মানতে গিয়ে ওই তেলের দাম, গ্যাসের দাম, জ্বালানি তেল, গ্যাস এবং ভোজ্য তেলের দামটা বাড়তে থাকলো। এর প্রভাবটা কিসের উপর পড়বে? এই জনগণের উপর পড়বে না? ফলে জনগণ বলবে সরকার নির্বাচিত কি অনির্বাচিত এটা পরের প্রশ্ন, কিন্তু আমার তো ভাই সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে। আপনারা সংস্কার করবেন ভালো কথা, কিন্তু আমার সংসার চালানোর ব্যবস্থাটা তো থাকতে হবে। তার মজুরির প্রশ্ন যদি বলি, দ্রব্যমূল্যের প্রশ্ন যদি বলি, তার জীবনের নিরাপত্তার কথা যদি বলি, এই তথাকথিত মব কালচার যে কীভাবে মানুষের মনন জগৎকে আচ্ছন্ন করে ফেলেছে, এখন কেউ কোথাও কোনো কথা বলতে গেলেও একটু চিন্তা করে এই কথার প্রতিক্রিয়া কী হবে। একটা মানুষ যে লড়াই করলো, অদ্ভুত ব্যাপার। দেখুন 8-9 মাস আগেই যে মানুষ জান বাজি রেখে একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করলো, এখন প্রত্যেকেই নিজেরাই নিজেদের হাতে সমস্ত ক্ষমতা তুলে নিচ্ছে। এই কালচারটা দূর হবে কেমন করে? এটা হলো এক। 2 নম্বর হচ্ছে, যখনই কোনো কথা বলতে যাবে তখনই সবাই বলে এরা তো অন্তর্বর্তীকালীন সরকার, এরা তো কোনো মানে বড় কোনো সিদ্ধান্ত দিতে পারবেন না। এমনকি দেখুন সর্বশেষ যে বিনিয়োগ সম্মেলনটা হলো, এই ক্ষেত্রেও দেখুন বিনিয়োগ সম্মেলনে যে পরিমাণ মানুষ এসেছিল সেই পরিমাণ বিনিয়োগের প্রতিশ্রুতিটা কেন এলো না? কারণ যারা বিনিয়োগ করবেন তারা তো চাইবেন দেশে বিনিয়োগ করার মতো একটা ডেমোক্রেটিক সিচুয়েশন থাকুক। তারা তো একটা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে চুক্তি করার আগে চিন্তা করবেন যেটা কি নির্বাচিত সরকার কিনা, এই সরকারের স্থায়িত্ব কতদিন, ফলে চুক্তিটা কেমন হবে, এগুলো যদি আমরা চিন্তা করি তাহলে নির্বাচন কোনো জাদুর কাঠি না যে নির্বাচন হলেই ওই জাদুর কাঠির ছোঁয়ায় সবার জীবন উন্নত হয়ে যাবে। নির্বাচনের মধ্য দিয়েও ফ্যাসিস্ট হয়, কিন্তু নির্বাচনের মধ্যে দিয়ে একটা হয় কি, একটা জবাবদিহিতা করার পরিবেশ থাকে। আমরা গত আন্দোলনগুলোর মধ্য দিয়ে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন চেয়েছি। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু নিজের ক্ষমতায় থাকার ডিজায়ার নাই, ফলে তিনি একটা সুষ্ঠু নির্বাচন দেবেন এবং এর মধ্য দিয়ে যে যারা আসবে তাদেরকে খেয়াল রাখতে হবে 5ই আগস্টের ঘটনার কথা, আর চলতে হবে ভবিষ্যতের দিকে। তারা যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠেন। ফ্যাসিস্টের উদাহরণ দিচ্ছিলেন বারবার আজিকুজ্জামান রতন, এবং বারবার আসলে 5 আগস্টের কথা মনে রাখতে হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে আসলে এগিয়ে যেতে হবে এবং সেই সাথে জবাবদিহিতার জায়গাটুকু নিশ্চিত করতে হবে। তাহলে বিএনপি আসলে কি গণপরিষদ নির্বাচন, জাতীয় নির্বাচন যদি একসাথে হয় কিংবা আলাদাও হয়, কোনো নির্বাচন যদি আগে পরেও হয়, এই জবাবদিহিতার জায়গাটুকু আপনারা নিশ্চিত করতে পারবেন? আমরা তো বললাম যে ভাই গণপরিষদ নির্বাচন করার গ্রাউন্ড এটা না, এটা নতুন কোনো রাষ্ট্র স্বাধীন হয়নি। আপনি গণপরিষদের শুধুমাত্র রাজনীতিবিদরা আপনার সংবিধান রচনা করবে এমন কোনো কথা নেই, সুতরাং এটা একটা জগা কিছুই প্রস্তাব। এই প্রস্তাবের জায়গাটিতে যদি আপনাদের দ্বিমত আরো বাড়ে তাহলে নির্বাচন পিছিয়ে যাওয়ারও তো সম্ভাবনা বাড়ে। না, এটা তো সরকার, আমি দেখলাম যে এই জিনিসগুলো তৈরি করছে সরকার। সব সময় একটা ভাষা সিদ্ধান্ত, কিছুক্ষণ আগে বললাম যে উনি ডিসেম্বর মাসের নির্বাচনের কথা বললো, পরবর্তী চেঞ্জ হয়ে গেল, তাই না? উনি সবসময় একটা ভাষা কথা বলছেন এবং বিভিন্ন তাকে এমনভাবে তিনি নিজেকে প্রেজেন্ট করছেন, এক্সপোজারটা তিনি এমনভাবে দিচ্ছেন যে তিনি ইন্ডিসপেন্সিবল, তার অপরিহার্যতা তুলে ধরছে যে তিনি ছাড়া মনে হয় বাংলাদেশ আর কেউ চালাতে পারবেন না। যেমন যেমন রতন ভাই কিন্তু বিনিয়োগ সম্মানের কথাটা উনি তুলেছেন। দেখেন, আমরা সবাই রাজনীতি বিজ্ঞানের ছাত্র, অর্থনীতি বিজ্ঞানের ছাত্র, আমরা সবাই জানি যে পলিটিক্যাল আনসার্টেনিটি থাকলে কখনো কোনো দেশে বিনিয়োগ হয় না, এটাই সত্য কথা। এটা কি ডক্টর ইউনূস সরকার জানে না? তারাও জানে। ইউনূস সরকার লোকজন জানে, তারাও জানে। কিন্তু তারপরও একটা এক্সপোজার দিচ্ছে যে আমরা বিনিয়োগ সময়টা কেমন করলো, বাংলাদেশে অবস্থিত যত বিদেশি কোম্পানি আছে তার সিও, তার কোনো বাইরের কোনো লোক এসে যে বলছে তা না, আমাদের এখানে যারা চলমান যে ফ্যাক্টরিগুলো আছে, যে কোম্পানিগুলো আছে, তাদের যে সিওগুলো এখানে এসে তারা মানে অর্থাৎ ওই সমস্ত কোম্পানির দ্বিতীয় ক্যাটাগরির যারা লোক বা তৃতীয় ক্যাটাগরির যারা লোক, তারা তাদের একটা আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন খুব সুন্দর করে দিল। 5 কোটি টাকা বাংলাদেশ সরকার। এই যে শেখ হাসিনা সরকারও কিন্তু এই যে বিদ্যুতের এরকম একটা মহরম দেখা যাচ্ছে, বিদ্যুৎ না দিয়েও এই বিনিয়োগ সম্মেলনটার থেকে বোঝা যায় যে সরকার তার এক্সপোজারটা, তার অপরিহার্যতা প্রমাণ করার জন্য 5 কোটি টাকা খরচ করলো এবং বলা হলো 3100 কোটি নাকি বিনিয়োগ এসেছে। এটা কিন্তু ফাঁপা বলি আমার কাছে, এর কোনো কে করলো কি করলো কোনো বক্তব্য নেই। বলে দিল প্রেস উইং থেকে 3100 কোটি টাকার বিনিয়োগ হয়েছে, কিন্তু এটা আমরা জানি যে 5 কোটি টাকা সরকার খরচ করেছে। এই যে তার যে ইন্টারন্যাশনালটা এক্সপোজার তুলে ধরবার জন্য, যেমন বিমস থেকে যা তিনি বললেন যে শেখ হাসিনাকে স্টাডিড করতে হবে, গঙ্গার পানি চুক্তি, আরও অনেক কথা বললেন। ভারত বলল যে না, আমার সাথে সব কথা হয়নি। তাই সরকারকে বলতে হবে যে আপনি যখন বললেন তখন ভারত সরকার কি উত্তর দিল। একবার আমরা দেখলাম না যে ভারত সরকার, ভারতের মিডিয়াগুলো মিথ্যা বলছে না, বাংলাদেশের মিডিয়াগুলো মিথ্যা বলছে। আমরা অনেক টকশোতে বলেছি, কিন্তু তার মানে কি
কথা কি হলো না হলো, তিনি তার উত্তর ভারত তার বললেন না, উত্তরে ভারত কি বললো তা বললেন না, তিনি শুধু একটা এক্সপোজার দিলেন। জি, তার মানে এই মুহূর্তে গণপরিষদ এবং জাতীয় নির্বাচন একসাথে হওয়ার এই ইস্যুতে বিএনপি এটা তো রেলিভেন্ট একটা ইস্যু না, কারণ গণপরিষদে আপনার সংবিধান রচনা হয়। সংবিধান কি শুধুমাত্র রাজনীতিবিদরা তৈরি করবে না অন্যান্য প্রফেশনাল তার সাথে তৈরি হচ্ছে ওই জনসমর্থন। আর হচ্ছে আমি দেখছিলাম যে হচ্ছে ভাই ইশরাক ভাই দ্রুত নির্বাচন থেকে পোস্ট দিছিলেন, সেটাতে মানুষের যেই মানে অনাগ্রহ, যেই মানে এটার বিরোধিতা করে যে পরিমাণ কমেন্টস, তারপর সেটা পড়ে আবার ভাই দিলেন যে আপনারা যতই বিরোধিতা করেন আমি তারপরে নির্বাচনের কথাই বলবো দ্রুত, আপনারা বুঝে না বুঝে বিরোধিতা করতে পারেন। বিষয়টা হচ্ছে বিএনপি তো দীর্ঘদিন রাজনীতি করতেছে, আমার মনে হয় বিএনপির যারা আছেন ওনারা যতটা রাজনীতি বুঝতেছেন আসলে আমরা কেউ অতটা বুঝতে পারতেছি না। আমাদের কাছে যেটা অর্জন মনে হয় সেটা ওনাদের কাছে এক্সপোজার মনে হয়, আমাদের কাছে যেটা ক্রেডিট দিতে মনে হয় এটা ওনাদের কাছে মনে হয় যে ক্রেডিট পাওয়ার যোগ্য না, সেটা আরও ক্ষতি হচ্ছে। ওই যে 3100 কোটি টাকা, আমি তো দেখছি যে 3100 কোটি টাকা কোথায় কোথায় কী কী খাতে বিনিয়োগ এসেছে সেটা উল্লেখ করা হয়েছে। যে একটা সফাপ কোম্পানির জন্য প্রায় 1100 কোটি টাকার বিনিয়োগ এসেছে সফাপ কোম্পানির জন্য অনলাইন ভিত্তিক। বাট ভাই এটা অবশ্যই খেয়াল করার নাই, যেহেতু হচ্ছে ওনার কাছে একটা এক্সপোজার মনে হয়েছে। আসলে হচ্ছে এই যে পুরো রমজান মাসটা, গত 16 বছরের মধ্যে পুরো রমজান মাসটা মানুষ খুবই শান্তিতে কাটিয়েছে, সেটাও এক্সপোজারের কারণে হয়েছে হয়তো বা এতটুকু। মেইনলি বিষয়টা হচ্ছে সামনের দিন আমরা খুবই ফেস করব, খুব ভালোভাবে ফেস করবো যে ডক্টর ইউনূস এবং তার এই উপদেষ্টা পরিষদ ব্যর্থ, আর ব্যর্থ প্রমাণ করতে পারলেই কেবল হচ্ছে দ্রুত ক্ষমতায় যাওয়ার সেইটা খুব সহজ হয়ে যাবে। জাস্ট পর হচ্ছে ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ এক ধরনের দেশে ম্যাসাকার করে গিয়েছে, আর হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য এখন হচ্ছে আরেক ধরনের একটা আনস্টেবিলিটি তৈরি করা হবে। আমাদের হচ্ছে আমরা সেটা বলছি না যে দ্রুত ক্ষমতায় দেওয়া যাবে না, আমরা বলছি যে হচ্ছে ক্ষমতায় গিয়ে যেন হচ্ছে একই ধরনের কাজ করতে না পারে তার একটা ক্রাইটেরিয়া দরকার, যে আমরা এই সংস্কারগুলো করে দিয়ে যাচ্ছি, যার পরে যেই ক্ষমতায় যাবে সেটা এনসিপি হোক, সেটা বিএনপি হোক, সেটা জামাত হোক, সে চাইলে আওয়ামী লীগের মতো আচরণ করতে পারবে না, সে চাইলেই আবার 1996 2006 এর মতো আবার আনস্টেবিলিটি তৈরি করতে পারবে না নির্বাচন কেন্দ্রিক। এই বিষয়গুলো স্পষ্ট হওয়া দরকার যে এই সকল সংস্কার আমরা করে দিয়ে গেছি, এই সকল পরিবর্তন করে দিয়ে গেছি, এখন তারা এটা পারবে না। সো ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমরা মেনে নিচ্ছি। নির্বাচন যে কোনো দিন হতে পারে, সেটা কালকে হতে পারে, পরশু হতে পারে। একইভাবে বলছি, আমি তো সেই আওয়ামী লীগের সাথে যারা আওয়ামী লীগের 14, 18, 24 এমপি হয়েছে তাদের সাথে আমি ইলেকশন করতে প্রস্তুত না। ভাই ইলেকশন করবে কিনা আমি জানি না, যারা ভাইদেরকে ঘর থেকে বের হইতে দেয় নাই, যারা ভাইদের উপজেলা চেয়ারম্যান ইলেকশন করার সময় ভাইদের নেতাকর্মীদের ঘর থেকে বের হইতে দেয়নি, তাদের সাথে আবার একই ইলেকশন করবে কিনা আমি জানি না। আমরা যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলছি তখনও বিরোধিতা করা হয়েছে, বলছে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে আমরা না। আবার একইভাবে আমাদেরকে বারবার দায়ী দেওয়া হচ্ছে যে হচ্ছে আমরা যেন আমরা আজকে রাজকাহনের সময় দেওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 প্রাথমিক রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। দেবশ্রীর সঙ্গেই থাকুন।